সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে আমি আহমেদ সালেহিন। শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার দায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই রায়কে দেশের বিচারিক ও আইন শৃঙ্খলা বাহিনীর ইতিহাসে মাইল ফলক বলে মন্তব্য করেছেন। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের আশা, আগামী ৩ মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব। এদিকে ভারতের বিএসএফের অবৈধ পুশিন ঠেকাতে দেশের সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। প্রাসঙ্গিক বিষয়টি আজকের সম্পাদকীয় প্রত্যাশার বিচার। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন, সংসদ সদস্য বিএনপি, মোস্তফা ফিরোজ সিনিয়র সাংবাদিক, এবং ডক্টর আতিক মুজাহিদ, সংসদ সদস্য এনসিপি। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বর। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। রামেসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড। দেশের ইতিহাসের দ্রুততম বিচারে সন্তুষ্ট পরিবার। ৩ মাসের মধ্যে রায় কার্যকরের আশা আইনমন্ত্রীর। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু। তোফায়েল মোশাররফ সহ ১৬ মন্ত্রী এমপির মৃত্যুতে শোক প্রস্তাব। প্রতিশ্রুতি না রাখায় মন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার। ফ্যাসিবাদী শাসনে শুধু রাজনৈতিক অধিকার নয়, শিক্ষা ব্যবস্থাও ধ্বংস। এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় প্রধানমন্ত্রীর। অগ্রাধিকার পাবে বাস্তব ও কর্মমুখী শিক্ষা। পঞ্চগড়ে ৩ দিন ধরে শূন্য রেখায় আটকা ১০ নারী শিশু। ফের পুশিনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি। সীমান্তে কড়া নজরদারি, কূটনৈতিক সমাধানের আশা স্বরাষ্ট্রমন্ত্রী। এবং হামে আরও ৭ শিশুর প্রাণহানি। মৃত্যুহার অর্ধেকে নামলেও কমছে না সংক্রমণ। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরামর্শ। এবার ডেঙ্গু মোকাবেলায় চ্যালেঞ্জ দেখছেন মন্ত্রী। বহুল আলোচিত রামেসা হত্যাকাণ্ডের, ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের অতিথি যারা রয়েছেন তাদের কাছে প্রশ্ন থাকবে। প্রথমে প্রশ্ন করতে চাই আমাদের মোহাম্মদ শামীম কায়সার, সংসদ সদস্য বিএনপির। আজকে তো রায় হলো ৬ কার্য দিবসের মধ্যে, এরকম একটা দৃষ্টান্তমূলক রায়। এটাকে আসলে সরকারের তরফ থেকে বা বিএনপির তরফ থেকে, যেহেতু আপনার ক্ষমতায় আছেন, কীভাবে দেখছেন? জি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ আপনার মাধ্যমে আপনার সকল দর্শক শ্রোতাকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকের এই রায়টা এই ধরনের নজিরবিহীন ঘটনা এর আগে ছিল না। ইতিহাসে সম্ভবত 1832-এর দিকে এরকম একটা ঘটনা ছিল। একদিনে একটা বিচার কাজ সম্পন্ন হয়েছিল, বাট পরবর্তীতে সেটা উচ্চ আদালতে তারা আবার ছাড়া পেয়ে যায়। এরকম একটা ঘটনা যতদূর আমি মনে পড়ে, আমি স্পেসিফিক্যালি বলতে পারছি না, এখানে গুগল পেয়ে যাবেন। তো এই প্রথম আমাদের এখানে একটা হলো এবং এটা নজিরবিহীন। আমরা আশা করছি যে এটাকে আমরা একটা বেঞ্চমার্ক ধরে সামনে এই ধরনের যেগুলো খুবই ব্রুটাল ক্রাইম এবং যেগুলো আপনার মানে একটা জনদাবি, এইটাকে বেঞ্চমার্ক ধরে আমরা সামনে ইনশাল্লাহ এই ধরনের ক্রাইমগুলোকে যাতে মানে কমিয়ে আনা যায়, সে ব্যাপারে এটা অনেক বড় একটা ভূমিকা রাখবে। এবং আমরা আশা করছি যে এটা কোনোরকম ফাঁকফোকর দিয়ে যাতে সামনে এটার আপিল বা অন্য যে প্রসেসগুলো সেগুলোতেও যাতে ইয়ে না হয়, মানে কোনোভাবে আসামি বা দোষীরা ছাড়া পেয়ে না যায়, সেটার জন্য অবশ্যই সকল বডি, এটার সাথে সংশ্লিষ্ট যতগুলো স্টেক হোল্ডার, তারা এটার ব্যাপারে সহযোগিতা করবে এবং এগিয়ে আসবে। এটা এভাবে আমরা মনে করি। লিঙ্কন ভাই, একটা বিষয় সেটা হচ্ছে যে যত দ্রুত আসলে রায় দেওয়া হলো জি আদালতে, এবং আমরা গতকালকে এটা নিয়ে টকশো যখন হচ্ছিল তখন কিন্তু আলোচকরা বলছিলেন যে রায় হচ্ছে, কিন্তু পরবর্তী যখন হাইকোর্টে যাচ্ছে তখন জানি ওটা আবার ডিপ ফ্রিজে না যায়। মানে এই শঙ্কাটা আসলে অন্যান্য অতীতের অনেক মামলায় কিন্তু আমরা দেখেছি, এবং আপনারা জানেন এই বিষয়গুলি। অনেক নিউজ কভার করতে গিয়ে আমরা দেখেছি যে অনেক মামলা 10 বছর হয়ে যায়, সাজার হয় না, সাজাটা কার্যকর হয় না। এইটা আসলে কেন হয়, বা এটা কি হওয়ার সম্ভাবনা আছে এবারে? আপনাকে আমি, আপনার কোয়েশ্চেন আমাকে করেছেন সরকার এটাকে কিভাবে দেখছে। আমি কিন্তু উত্তরে একটা কথা বলেছি, এর আগে যে ঘটনাটা ছিল 1832-33-এর দিকে, সেখানে কিন্তু আপিলে এটা ছাড়া পেয়ে গিয়েছিল। বাট এখানে কিন্তু আমি ওইটি মেনশন করেছি যে আমরা যেভাবে সরকার এটাকে মানে গুরুত্ব দিয়ে আসামি ধরা, তারপর চার্জশিট করা, এবং এটার যে এরপরে যে বিচার বিভাগও যেভাবে গুরুত্ব দিয়ে এটাকে দ্রুততার সাথে সাক্ষীদের শুনানি করা এবং তারপরে যে রায় ঘোষণা করা, এবং এর পরের যে স্টেপগুলো, ওইটার ব্যাপারে কিন্তু আমি ইন্ডিকেট করেছি যে অবশ্যই এই পর্যন্ত যে চেষ্টা
এবং জন আকাঙ্ক্ষার যে প্রতিফলনটা এই রায়ের মাধ্যমে ঘটলো, যাতে নেক্সট স্টেপে গিয়ে এটা কোনোভাবেই মানে এটার ব্যত্যয় না হয়। আমার মনে হয় যে সেই পরিবেশটা এখন বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে ওই পালসটা এবং ওই স্ফুলিঙ্গটা মানুষ বুঝতে পারে। আমার মনে হয় যে কেউ আনডিউ কোনো অ্যাডভান্টেজ আসামিদেরকে দেবে। আমরা অনেক সময় দেখেছি মানে অনেক প্রথিত যশা এবং বিখ্যাত অনেক সব লোকজনকে সবসময় আপনার ইয়েদের বিপক্ষে দাঁড়িয়েছেন, যেমন আপনার আবরার ফাহাদ হত্যা বলেন, রানা প্লাজা বলেন, বা এই ধরনের অনেক বড় বড় ঘটনায় দেখবেন যে মানে মানে কি বলবো এটাকে, ধরেন ফ্যাসিস্টের পক্ষে বা মানে ক্রিমিনালের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন বড় বড় আইনজীবীর অনেক ফাঁক ফোকর বের করার জন্য। তো আশা করছি এইবার এরকম ইনশাল্লাহ হবে না। সেরকম হলেও মানে আদালত এবং প্রক্রিয়াগুলো যদি নিরপেক্ষ কাজ করে, আশা করি এবার ওই আশঙ্কাটা নেই ইনশাল্লাহ, আমরা আশা করছি। 19 দিন এবং 6 কর্মদিবস এর মধ্যে এই রায়টা হলো, মানে এটা কি কোনো তড়িঘড়ি করে রায় দেওয়া এমন কি প্রশ্ন উঠতে পারে? আপনারা কি মনে করেন প্রশ্ন উঠলে বা আসলে যে কোনো ব্যক্তি তার প্রসিকিউশন পাবার অধিকার রাখে অবশ্যই। এখানে যদি এই কথাটা ওঠে যে প্রশ্ন উঠতে পারে কিনা, অবশ্যই সেটা আপিলে বা পরের স্টেপে যখন যাবে সেখানে গিয়ে সেটা স্ক্রুটিনাইজ হয়ে যাবে ইনশাল্লাহ, রিফাইন হয়ে যাবে। যদি সেরকম কোনো ব্যাপার থাকে যে যে সমস্ত সাজার বিষয় এসছে তার মধ্যে যদি কোনো কিছু মানে ওভার পানিশমেন্ট হয়ে থাকে, সেটা সেখানে চলে আসবে ইনশাল্লাহ, আমরা আশা করছি। তো সেই কারণেই তো পরবর্তী স্টেপ। জি জি, আমাদের সংসদ সদস্য আতিক মুজাহিদ, আপনার কাছে প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে এই যে আজকে রায়টা হলো, এই রায়কে আসলে আপনারা বিরোধী দল কীভাবে দেখছেন? আপনারা জানেন আজকে যখন এই রায়টা আমাদের 300 বিধিতে আমাদের আইনমন্ত্রী যখন পার্লামেন্টে এটা মানে বিবৃতি দিচ্ছিল, তখন কিন্তু মানে মেজরিটি আমরা সবাই পুরো ফুল হাউস এটাকে ইনডোর্স করেছি আমরা দিয়ে চাপড়িয়ে। এটার ক্ষেত্রে কোনো দ্বিমত নাই। বাট আর একটা জিনিস পাশাপাশি আমাদের ইট ইজ ফ্যান্টাস্টিক যে ওনারটা হইলো, এর আগে আসিয়া এবং আরও যারা যেগুলো সেগুলোর ব্যাপারেও অনেকে আমরা সমবেদনা জানিয়েছি, দোয়া করেছি। আমরা চাই যে ফুল জাস্টিস সিস্টেমটা যেন ঠিক থাকে। এই যে আপনারা যে একটা জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইজের একটা প্রবাদ আছে, সেটা যেন না হয় আর কি। কেন এটা বলতেছি, কারণ আমাদের যে মামলার সংখ্যা, ভাই হয়তো 25 লক্ষ মামলা, ধরলাম যে 100 থেকে 150 জন জাজেস হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট মিলায়, হাউ কাম তারা কীভাবে এটাকে সলিউশন দিবে আর কি। এবং বলা হয় যে 3 মাস পর পর একটা করে ডেট পড়ে। তো আপনি তো দীর্ঘদিন এটা যেটা আপনি ভয় পাইতেছেন, যেটা এখন আমাদের মহানগর কোর্ট থেকে গেল হাইকোর্টে, হাইকোর্ট থেকে এটা ডিলে করে করে এটা তার হয় না আর কি। এবং আমার ভয় বলতে হচ্ছে যে মানুষ এটা নিয়ে শঙ্কা, আসলে আমরা অতীতে দেখেছি মানুষ বলছে যেন এটা নিয়ে গতকাল আলোচনাতেও কিন্তু এটা প্রশ্নটা এসেছে। ইট ইজ বিকজ অফ দ্য আমাদের জাস্টিস সিস্টেম নিয়ে কোয়েশ্চেন। আমাকে কিন্তু রুটে যাইতে হবে, কারণ কেন আমি মানে ভয় পাই, ট্রাস্ট নাই আমার সিস্টেমের উপর। আমি কেন একটা বাইরের চা খাইলে মনে করি না সমস্যা নেই, অ্যাটলিস্ট মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন হয়েছে। কারণ আমার এখানে বিএসটি ঘুষ দেওয়া ছাড়া সে আমাকে স্ট্যান্ডার্ড লিমিটেডের সার্টিফিকেট দিবে না। দ্যাটস দ্য ইস্যুস। আমার প্রসিডিউরটা যে ঠিক না। আমরা জাস্টিস নিয়োগ দেওয়ার সময় যদি আমি কোয়েশ্চেন করি যে জাস্টিসটা অমুক দলের হয়ে গেছে, অমুক দল মানে অমুক দলের বাইরে সে রিমান্ড দিবে, এই করবে, এটা যদি বিশ্বাস সিস্টেমের মধ্যে হয়, তখন আপনি জাস্টিস সিস্টেমের আস্থা থাকেন। এটা একটা বড় কিন্তু অনেক বিষয়ের মধ্যে ইস্যু আছে, যেটা আমি বললাম। আবার সংখ্যাটাও অনেক আছে, ফ্যাসিলিটিসও কম আছে, ব্রেনসও কম আছে, অনেকগুলো কিন্তু আমাদের জাস্টিস সিস্টেমের ফ্যাসিলিটেশনের জন্য কিন্তু ওদেরও কষ্ট হয় ওনাদের, কিন্তু এইগুলো ওভারঅলই নেওয়া উচিত। এটার ব্যাপারে আমরা খুবই মানে আমরা গভর্নমেন্টকে অবশ্যই এটার বিষয়ে আমি ধন্যবাদ দিতে চাই যে গভর্নমেন্ট খুব টাইমলি ইনিশিয়েটিভ নিয়েছে। বাট ওই শব্দটাকে আমি ক্রিটিক করছিলাম লাস্ট টাইম, যে এরকম যেন না হয় যে প্রধানমন্ত্রী বলেছেন তাই দ্রুত বিচার করতেছেন। ইট ইজ নট লাইক দ্যাট। জাস্টিস তার গতিতেই যেন চলে এবং স্বচ্ছভাবে যেন হয়। এই কারণ যেটা বলতেছিলাম, একটা রিসেন্ট একটা রিপোর্ট, আমি একজনের সাথে সাক্ষাৎ হয়েছে, 24 জন ব্যক্তিকে সে ইন্টারভিউ করেছে যারা আসলে রংলি ভার্ডিক্ট হয়েছে তাদের যাবজ্জীবন, এবং অনেকের মানে মানে একদমই ফাঁসি হয়েছে, এবং কেউ 15 বছর, কেউ 20 বছর তার লাইফ হয়েছে, এবং পরে দেখা যাচ্ছে রং ভার্ডিক্ট হয়েছে। কিন্তু তারা ওখানে আছে গরিব মানুষ, কারণ তার কোনো করার কোনো সুযোগ নেই, তার মানবতাবাদ জীবন করতেছে। এই ইতিহাসও তো আছে, উদাহরণ আমাদের এখানে আছে। সো এই জিনিসটা কেন হয়েছে, কারণটা কি, আমাদের যখন কেস ফাইলিং থেকে শুরু করে এটার মানে ইনফ্লুয়েন্সটা কী করে, তদন্ততে ইনফ্লুয়েন্স করা হয় ফাইন্যান্সিয়ালি, এটাকে বিচারে আসার পর প্রতিটা স্টেজে ফুল একটা করাপশন সিস্টেম থাকার কারণে আমাদের তো সন্দেহ হয়ে যায়। এটা হয়তো একটু খুব লাইমলাইটেড আসছে বিষয়টা, জাস্টিস পাইছে অনেক। আপনি এত যদি খুব সবাই আন্তরিক হই, হাদি হত্যার ইস্যুটা কি কোনোভাবে আগাচ্ছে? আপনি মনে করেন যে সাংবাদিক যে হত্যা, সাগরণী হত্যার কী এমন ইস্যু আছে যে বারবার থেকে যাচ্ছে? মানে আমরা তাহলে এটার ব্যাপারে আন্তরিক হলাম, ওটার ব্যাপারে আন্তরিক হচ্ছে। আমি জাস্ট বলতেছি না, জাস্ট বলছি আমার নিজের কোয়েশ্চেন যে আরও বিগ বিগ ইস্যু এগুলো রয়েছে। তনু হত্যার ইস্যুটাই কথা বলেন,
তো এটা 7 বছর হয়ে গেছে, মানে সেটা এখনো- আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনি যদি বলেন যে আমরা আমাদের কিডি 3 মাসের মধ্যে, সো তাহলে আপনি 3 মাসে এগুলো তো একটু আসপেক্টগুলো দেখেন। আমরা একটা স্বচ্ছ বাংলাদেশ স্টেট সিস্টেম চাই, যেন বিচারটা সবাই পাই আমরা, ঠিক আছে? তা আপনি কি এর মধ্যে নতুন সরকারকে, মানে 3 মাস হয়েছে, 100 দিন পেরিয়েছে, এই সরকারকে কি সদিচ্ছা দেখছেন, নাকি সরকার আসলে কোনো কিছুতে ঢিমে তালে চলছে, না, কাজ আমি করছে তো না? খুব এত মানে দ্রুত এই প্রক্রিয়াটা এত দ্রুত কমেন্ট করার বলতে, বাট একটা জায়গায় আমাদের তো ক্রিটিসিজম আছে, সেটা হচ্ছে যে এখনকার এক্সিস্টিং বিচারিক নিয়োগ প্রক্রিয়া যেটা আছে সেটা তো আগেরটাই রাখা হলো, যেটা জুলাই চেঞ্জ হওয়ার কথা ছিল, যে একটা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে হওয়ার কথা ছিল, যেটা আমাদের সংস্কারের প্রস্তাব ছিল। এখন তো হলো যে আমাদের 93 বা অথবা যেটা আমাদের কনস্টিটিউশনের ধারা অনুযায়ী যে অ্যাপয়েন্টমেন্ট করবে আমাদের রাষ্ট্রপতি পরামর্শ নেবেন প্রাইম মিনিস্টার। ইট মিনস প্রাইম মিনিস্টার যেটা চাইবে সেটা রাষ্ট্রপতির মাধ্যমে আপনার নিয়োগ হবে, যে জাস্টিসগুলো আর কি। তো সেটা তো জাস্টিসের এখন নিয়োগ দেওয়ার পদ্ধতিটা তো আমাদের রং। এখন আমরা দলীয় প্রভাবিত হব, তখন আবার এগেইন একটা জিনিস নিয়োগ দেওয়ার পরে তার দ্বারা জাস্টিস আবার রং পাবেন। তো এই প্রসেসটাকে ঠিক করতে হবে। কিন্তু মানুষ কিন্তু ফেয়ার সিস্টেম চায়, আমার বিরুদ্ধে যাক, আমি রাইট জাস্টিসটা চাই, ঠিক আছে? যেন আমাকে ইনজাস্টিস করা না হয়, ঠিক আছে? এই জিনিসটাও খেয়াল রাখা উচিত, ইনজাস্টিস যেন না হয়, কারোর উপর জুলুম না হয়, সেই সিস্টেম ডেভেলপ করার জন্য আমাদের সবার দায়িত্ব আছে। এটাই আমার কথা। যে সিনিয়র সাংবাদিক আমাদের মোস্তাফিজ ফিরোজ দিবু ভাই, আপনার কাছে আসছি, সেটা আপনার কাছে 2টা প্রশ্ন থাকছে। এর আগে আপনি তো শুনছিলেন আতিক মুজাহিদ এবং লিঙ্কন ভাইয়ের বক্তব্য, 2 সংসদ সদস্যের। আজকে তারা কিছুটা হলো মানে সন্তুষ্ট আসলে সোজা কথাই রায়ে, কিন্তু এই রায়টাকে আসলে আপনি কীভাবে দেখেন সাংবাদিক হিসাবে, এবং যে প্রশ্নগুলি ঘুরে ফিরে আসছে যে বিচার প্রক্রিয়া পরবর্তী ধাপে গিয়ে যেন আবার ডিফ্রিজে যেন না যায়, বা এই সংস্কৃতি আসলে আমরা দেখেছি অতীতে, সংখ্যাটা কিন্তু কাজ করেই যায়। এর মধ্যে আমি আরও 2টা প্রশ্ন করবো, যদি এটা উত্তর দেবেন। না, এখানে মানে এটা তো খুব মানে সিম্পল কেস, তো খুব একটা জটিল কিছু না। আর যে জনগোষ্ঠীতে এই ঘটনা ঘটছে, এই জনগোষ্ঠী দুর্বল জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী অবক্ষয়ের শেষ প্রান্তে, যার কারণে এখানে ক্ষমতার কোনো শক্তি নেই, অর্থেরও কোনো শক্তি নেই, ফলে এখানে জটিল হওয়ার কোনো কারণ নেই। এটা খুব ঝড়ের বেগে একদিন হাইকোর্ট, পরের দিন সুপ্রিম কোর্টও হয়ে যেতে পারে, অথবা ওই জায়গা পর্যন্ত আপিল করার মতন কেউ আছে কি না এই ভিকটিম, মানে যারা হলো বলেছে আর্থিকভাবে তাদের অবস্থা নেই, সরকার যদি সহযোগিতা করে সরকার, আপিল করবে, তাহলে পরিবার ঝড়ের বলছে। বেগে এটা হয়ে যেতে পারে আর কি। এখন যেটা হলো কি, আমার মানে দ্রুত বিচার সব ক্ষেত্রে এটা হবে তা না। এটা তো বললাম না, যার অর্থ শক্তি নেই, মানে ক্ষমতার শক্তি নেই, অথচ খুবই মানে মানুষের সেন্সিটিভ, খুবই মানুষের হৃদয়কে স্পর্শ করছে। তো যদি হৃদয়কে স্পর্শ না করতো, তাহলে এটা হয়তো 8-10 বছরও ছিল না। কারণ প্রচুর বিচার ব্যবস্থা যে পরিমাণ করাপ্টেড, এখানে কোনো পয়সা কড়ি নেই, লেনদেন নাই, কিছুই নাই। হ্যাঁ, কার এত দায় ঠেকছে? তাই তো আমাদের তো বিষয়টা এখানেই যে কেন জটিল বা আলোচিত আরও যেগুলি, সেখানে দেখা যায় সব পক্ষের তাদের ক্ষমতা থাকে, তখন ওই ক্ষমতাটা বিচার ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা প্রতিটা ঘাটে ঘাটে যখন কি প্রয়োগ হয়, তখন দেখা যায় যে নড়ে চড়ে বসে, ডিলে করে, এই তালগুলি করে। কিন্তু এখানে সেই তালগুলি করার মতন অবস্থা ছিল না। সরকার প্রধান নিজে গেছেন, তার বাসায় গেছেন, তারপরে মানে সরকার বিরোধী সব মিলে এমন একটা ঐক্যমত্য ছিল এখানে, যে এখানে আর এদিক সেদিক করার কোনো কারণ নেই। কিন্তু এখান থেকে একটা জিনিস যেটা ফাইন্ড আউট করার দরকার, যে এই জনগোষ্ঠীতে এটা ঘটনা ঘটলো, এটা কেন ঘটতেছে, সেই বিচারের এতে যাতে এটাও আসে যে এটা তো একটা বিচার না, কারণ এই জনগোষ্ঠীটা তো থেকে গেল আমাদের সমাজে, আরও যাতে ঘটনা না ঘটে, বা কেন ঘটছে এটার একটা চুলচেরা একটা সমাজ মনোবিজ্ঞান দৃষ্টিতে এটার একটা বিশ্লেষণ পাওয়া দরকার। সমাজের এই জায়গাগুলো কিন্তু আমাদের কাছ থেকেও কিন্তু আলাদা থাকে, কারণ এরা হলো এডিক্টেড। আপনি দেখেন যে এরকম একটা ঘটনা ঘটলো, স্ত্রীও সহযোগিতা করলো পালাতে, তাই না? অন্য কোনো মধ্যবিত্ত ফ্যামিলি, মানে কোনো একজন একসাথে ছিল, একসঙ্গে ছিল, একই রুমে ছিল। হ্যাঁ, রাইট। তাহলে তার মানে কোন পর্যায়ে চলে গেছে এরকম ফ্যামিলিতে? এরকম ফ্যামিলির সংখ্যা তো নিশ্চয়ই আরও অনেক আছে, তাই না? যারা অ্যাডিকশনে যুক্ত, মাদক ব্যবসার সাথে যুক্ত, ফলে তারা খুব ভয়ঙ্কর। তাহলে এই জনগোষ্ঠীকে আলাদা করা, রেকটিফাই করা, সেই কাজগুলি যদি না হয়, তাহলে তো এই অপরাধগুলো পেতে এই একটা, আপনি ঠিক আছে এটা রায়টা তো দিলেন, কিন্তু একই সঙ্গে সমাজকে, সরকারকে, মানুষকে সচেতন করার জন্য মানে আদালতের একটা অবজারভেশনটা খুব জরুরি, এবং সেটা নিয়ে কাজ করা দরকার রাজনীতিকদের। এখানে তৃপ্তির ঢেকুর তোলার কোনো কারণ নেই।
এটা তো খুবই এটা মানে এক সপ্তাহের মধ্যেও এই বিচার যদি দিন রাতে হয়তো করা যেত, এটার খুব একটা ছিল না, মানে এটার কোনো বিতর্ক ছিল না। বিতর্কের জায়গাটা হলো এবং জটিল জায়গাটা হলো ওইটা আমরা কিন্তু মিট করতে পারলাম না, কারণ যেই সামাজিক প্রেক্ষাপটে এই ঘটনাগুলো ঘটে ওই সামাজিক প্রেক্ষাপটটা কিন্তু থেকে গেল, ওইটার কিন্তু আমরা ফাঁসি দিতে পারলাম না। সুতরাং বিপদটা কিন্তু সেখানেই। হ্যাঁ, উনি কিন্তু আরেকটা কথা বলছিলেন যে আতিক মুজাহিদ, যে জাস্টিস সিস্টেমটা আসলে আমাদের যে দাঁড়িয়েছে সেটাকে নিয়ে আসলে আপনি কি মূল্যায়ন সিস্টেম তো এটাই, ওই কারণেই হয় যেহেতু আপনি দেখেন যার ক্ষমতা আছে, যার অর্থ আছে, সেই জাস্টিসটা খুব দ্রুত হয়। নিয়োগের কথা বলেছেন যে দলীয়ভাবে যদি নিয়োগ হয় সেখানে বিচারক যদি না, নিয়োগে আমরা তো বসেন, বিচার এই অনেক ব্যবস্থা কিছু সবসময় বিচার ব্যবস্থার সবচেয়ে ফ্রি করতে চাই, কিন্তু এখন দেখেন এই কাঠামোতে ফ্রি করে আপনি কি করবেন? আপনি ফ্রি করলে আর একটা স্বেচ্ছাচারিতা হবে। কেন আপনি মনে করেন আমাদের বিচার ব্যবস্থা কি খুব কি দুর্নীতিমুক্ত? তাদেরকে স্বাধীন করে দিলে তো তারা তো স্বাধীনভাবে তো দুর্নীতি করতে থাকবে, স্বাধীনভাবে স্বেচ্ছাচারিতা করতে পারবে, ওটা আপনি কন্ট্রোল করবেন কি করে? আমি যদি খারাপ একটা অলরেডি আমি যদি পলিউটেড হয়ে যায়, আমাকে ছেড়ে দিলে তো আমি আরও বেপরোয়া হব, তখন তো আমার আর জবাব দিতে হবে না, আমি স্বাধীন, আমি যা খুশি তাই করবো। অনেকগুলো ব্যাপার আছে, এটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আস্তে আস্তে আপনাকে ফ্রি করতে হবে। দম করে ফ্রি করে দিলে আপনি পারবেন না। আপনি দেখেন না আমাদের এখন সোশ্যাল মিডিয়ার অবস্থাটা কি, সব যে যার মতন আপনি দাঁড়ায় যে গালাগালি করে ফেলতেছে, তাই না? এখানে তো কোনো নেই, কিন্তু আপনি অন্য জায়গায় পারবেন। আপনি আমেরিকা তো অনেক ফ্রি সোসাইটি, আপনি ওখানে যে একটা ফেসবুক লাইভ করে আপনি গালাগালি করতে থাকেন তো দেখেন আপনার কী অবস্থা হয়, কিন্তু আপনি কিন্তু এখানে পানিশমেন্ট দিতে পারতেছেন না। তো সেই কারণে দায়িত্বশীলতা এবং ওই স্বাধীনতাকে এনজয় করার মতন যতক্ষণ পর্যন্ত আপনার সেই মানসিকতাটা বা সংস্কৃতিটা গড়ে না উঠবে, সেই জাতিকে আপনি করতে পারবেন না। বুরুন্ডি, রুয়ান্ডা বা আরও মানে যদি ওই সব এখানে যদি আপনি ডেমোক্রেসি ধুম করে প্রতিষ্ঠা করতে চান, ওটা মানে একটা পর্যায়ে নিয়ে আসতে হবে। মনে করতে হবে আমাদের এই বিচার, আমাদের এই গণতন্ত্র, এগুলি কিন্তু খুবই আপডেটেড জিনিস। কিন্তু আমাদের এখানে কী হয়, আপনি একটা ধোঁয়া তুলে দেন, ওই বলেন যে ওই যে ধর্মের অবমাননা করছে অথবা চোর হয়েছে, লক্ষ লক্ষ বা হাজার হাজার মানুষ যে ঝাঁপাই পড়ে তাকে মেরে ফেলবে, একটা সেন্সিবল লোক নেই যে না করা যায় না। আপনি দেখেন একটা অসুস্থ লোকও যদি পশ্চিমা দেশে পড়ে যায়, কোনো মানুষ টাচ করে না, যদি টাচ করে যদি তার আরও ক্ষতি হয় সে সাথে সাথে অ্যাম্বুলেন্সকে। আমাদের অবস্থাটা কি? তো আপনি কোথায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, কোথায় করবেন না, কতটুকু পর্যন্ত করবেন, প্রত্যেকে আপনাকে নার্সিং করতে হবে। আমাদের 53, 54, 55 বছরের নার্সিং গণতন্ত্রকে আপনি এক দফায় আপনি কী চান বাংলাদেশে? কারকে স্বাধীনতা দেবে? আপনার স্বাধীনতার আমরা দেখি নাই 18 মাসের কয়টা এই মবগুলি কি আপনি কি মনে করেন এটা স্বাধীনতা? খুব জাস্টিস পাইছে? আপনি মানে কবর থেকে লাশ উঠাই নিয়ে আপনি পোড়াই দিলেন, এটা স্বাধীনতা হয়েছে না? তা আপনি এটাকে জাস্টিফাই করেন, আলোচনা করেন যে না এটা তো জনতার সমর্থন ছিল, সুতরাং এটা ভালো কাজ হয়েছে। করবেন? এটা করবেন না, এটা নিন্দা করবেন। তো ফলে জনগণ সব সমর্থন দিলেই মানে ওইটা সঠিক হলো না, কারণ ওই জনগোষ্ঠীটা আইন জানে না, কানুন জানে না, কি করতে হবে সেটা বুঝতে পারে। তো সেই জন্যই বলছি এটা তো এই আমার দুই পাশে দুই ইয়াং রাজনীতিবিদ আছে, ওনাদের অনেক দায়িত্ব। এটা সমাজকে একটা বিল্ড আপ করতে হবে। তারপরে একটা বাচ্চা যতক্ষণ না দাঁড়াতে পারবে আপনি ততক্ষণ ছেড়ে দেবেন না রাস্তায়, তাকে ওই স্বাধীনতা দেবেন না, তাকে নার্সিং করে করে যখন দেখবেন এখন আপনি আমাদের এখানে কি হয়, সমালোচনাটা কেন? সমালোচনাটা হয় এই বিচার বিভাগকে আপনি বা যে কোনো বিভাগকে আপনি স্বাধীন মানে করতেছেন না, আপনি কোন মনোবৃত্তি নিয়ে আপনি আপনার দলের আপনার শাসন শোষণের পক্ষে আপনি সার্ভ করতেছেন? আপনি বলেন তো, এই যে র্যাবের আপনার মনে আছে র্যাব যখন কালো পোশাক পরে যখন ঘুরতো সব ঠান্ডা হয়ে যেত? আমি দেখছি সোনারগাঁ মোড়ে যখন প্রথম তখন আমি 21 টেলিভিশনে র্যাবের গাড়ি আসতেছে দেখি মানে ওই চলাচল সব থেমে গেছে, মনে হচ্ছে এখনই মনে নেমে গুলি করবে, এইরকম একটা পরিস্থিতি ছিল। এবং তখন অনেকগুলি এনকাউন্টার বলেন, ক্রস ফায়ার বলেন, মানুষ মিষ্টি বিলাইছে ভালো কাজের জন্য, কিন্তু যখনই এটা অপপ্রয়োগ হওয়া শুরু করছে তখনই কিন্তু এটা নিন্দিত হয়েছে। তো এগুলি আপনার এই প্রেক্ষাপটগুলো করতে হবে, ঢালাওভাবে আপনি কথা মানে বলা মানে ঠিক না। জনসমর্থন থাকলে সেটা আসলে প্রক্রিয়াজাত না হওয়া ঠিক। আমি লিখন ভাইকে যাবো, তার আগে আতিক মুজাহিদের কাছে একটা আপনার প্রশ্নে আপনার একটা উত্তরে বলছেন যে এর আগেও কিন্তু আপনি বলছেন যে প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী রায় যেন না হয়, এটা ইস্যুটা আপনি একটু আগে কথার মধ্যে বলছিলেন। আপনি কি মনে করছেন যে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছিলেন যে তার সর্বোচ্চ সাজা হবে, কিন্তু এখন সেই সর্বোচ্চ সাজা হয়েছে সেটা কোনো এইরকম না? কারণ আমরা শেখ হাসিনার সময় যেটা দেখেছি, প্রধানমন্ত্রী আপনি বিচার করেন, হোয়াট দ্য হেল, এটা কোনো সিস্টেম নাকি?
রাষ্ট্র কি এক ব্যক্তি কেন্দ্রিক নাকি? সিস্টেম তিনটা, একটা জিনিসের সিস্টেম বলবে যে এটা আপনারা তো স্বচ্ছ তদারকি করেন, আপনার গভর্নমেন্টের যেন যার যার যে দায়িত্ব পালন করে। আমরা যদি ওই কালচারে ফিরে যাই, মাননীয় তারেক রহমান আপনি বিচার করেন, আপনি আমার সমস্যার সমাধান করেন, তাহলে বাকি কোনো লোকের মূল্য নাই, কোনো প্রতিষ্ঠান নাই বাংলাদেশে, এক ব্যক্তি কেন্দ্রিক। দ্যাট ওয়াজ মাই ক্রিটিসিজম, যেন ওই স্টাইলে যেন আমরা বাংলাদেশ ফিরে না যাই। সেটার জায়গাতে আমি বলছি যে প্রাইম মিনিস্টার হুট করে বলে ফেললেও এটা বলা উচিত হবে না ওনাকে। অনেক সময় হুট করে অনেকে পুশ করে পরামর্শ দিচ্ছেন যে বলা উচিত হবে না। পপুলার রাজনীতিতে সবাই করে, হ্যাঁ আমরা এটাকে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করব, এইটা যদি একটা দায়িত্ব একবার বলে ফেলে তাহলে তো ওটা পুরো ইনফ্লুয়েন্স হয়ে যায় কোথায়, কোর্টের উপর। হয়তো আপনি যে দেখলেন যে একটা লোকের নাম মাঝে কিন্তু মিসিং হয়ে গেছে, ডলার নাম একটা বললো, তাই না? হ্যাঁ, এটা কিন্তু আর আলোচনায় নেই, সার্ফেসে নাই। হয়তো সেই লোকটা পাওয়ারফুল হইতে পারে, আর আমি যেটা দেখলাম যে ওই লোকটাকে সার্ভিস থেকে আউট হয়ে গেছে, ওনার ওয়াইফ এবং ওনাকে কিন্তু ভিকটিম করা হলো। আমি এটা বলতেছি না তার অ্যাকুরেটলি যে ইনভেস্টিগেশন হতো আরও হয়তো আমরা এটার ব্যাপারে কিছু করতে আরও সাপ পাই যেতাম, কোনো না কোনো ইস্যু আছে একদম নেইবার দ্বারা। যেটা বলে যে মোরাল ডিগ্রেডেশন তো হয়েছে অনেক, বাট ওনার সাথে একটু হালকা দ্বিমত করে বলি, ভাই আপনি যদি জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট না করেন, আপনি তো কনস্টিটিউশন ইন্ডিপেন্ডেন্টের কথা বলা আছে, মানে একটা কনস্টিটিউশন রাইট অনুযায়ী। হ্যাঁ, আপনি বলতেছেন যে আপনি তো অ্যাক্সিডেন্ট করবেন, বাসে চড়া বন্ধ করে দিব, মানে সব জাজেস কি করাপ্টেড? তাহলে আমরা কিন্তু এটা আবার খারাপ হবে। হ্যাঁ, করাপ্টেড কিছু কিছু লোক তো আছে, তাহলে করাপ্টেড আপনি বলছেন স্বচ্ছতা কীভাবে করবো? পার্লামেন্টারি সিস্টেমে কিন্তু একটা সিস্টেম আছে, যেটা আমাদের পার্লামেন্টের লও দেওয়া আছে, সম্ভবত 71 ধারাটা বলে গেলাম। সেখানে আমাদের সেদিন ডেপুটি স্পিকার বলেছেন যে এটা ইনঅ্যাক্ট করলো, যেটা হলো যে সংসদীয় যে কমিটি আছে সেটাকে যদি পাওয়ার দেওয়া হয়, তারা ডেকে এনে কিন্তু কি করতে পারে, এটার জবাব দিতে নিতে পারে। যেটা আপনি দেখবেন সিনেটে আমেরিকাতে করে, যে কাউকে নিয়ে এসে চার্জ করতে পারে যে আপনি এটা কেন করছেন, এটা ব্যাখ্যা দেন। তো জাস্টিসদেরকেও একটা জায়গায় আপনি স্বচ্ছ সিস্টেমে অ্যাকাউন্টেবল করবেন, কিন্তু এর মানে আপনি জিনিসটাকে প্রক্রিয়াটা কি আসলে? অপ্রকৃত আছে, যেমন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করছেন, অনেক কিছু করছেন, কিন্তু আপনার বাংলাদেশে প্র্যাকটিস আছে। অ্যান্ড প্র্যাকটিসের দিকে যদি না যাই আমরা, যে স্বাধীন করে দিলে আমার কন্ট্রোলের বাইরে চলে যাবে, এইভাবে করলে তো আমরা জাস্টিস পাবো না। অ্যান্ড বলতেছেন যে অপোজিশনের সুবিধা হবে, পজিশনের সুবিধা, এটা ইস্যু না। জাস্টিস ইজ জাস্টিস, সব ফর অল, এটা ম্যানিপুলেট করার কিছু নাই। হ্যাঁ, একটা পর্যায়ে এটা ট্রু যে বাংলাদেশের মানুষ এতটা এডুকেটেড আমরা হই নাই, এতটা অনেক বেশি অ্যাডপ্টেড হই নাই ডেমোক্রেটিক প্র্যাকটিসের ক্ষেত্রে, বাট এটা স্টার্ট করা দরকার। একটা পর্যায়ে গিয়ে ভেঙে চুরে ঠিক জায়গায় আমরা যাবো আর কি। এই জায়গা থেকে আমার প্রত্যাশা যে আমরা এটা কিন্তু সেপারেট করা উচিত। যে ইকবাল ভাই, আপনি তো শুনছিলেন এই বক্তব্যটা, এটা আমার একটা প্রশ্ন থাকছে যে যদিও উনি ইতিবাচক একটি সমালোচনা কিন্তু করেছেন এবং পরামর্শ দিয়েছেন সরকারকে এক কেন্দ্রিক না হয় প্রধানমন্ত্রী, সেই জায়গাতে আপনাদের সরকার এবং প্রধানমন্ত্রী কি করবেন এটা হয়তো প্রধানমন্ত্রী ভালো বলবেন, তারপরে আপনাদেরকে জবাব চাইবো। একই সঙ্গে আরেকটা প্রশ্ন থাকবে যে জনসন্তুষ্টিবাদী যেসব প্রচারণা, মানে কোনো হত্যাকাণ্ড ঘটলে, চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটলে অনেক বেশি প্রচার হয়, সরকারের বিরুদ্ধে সবাই এক পাক্ষিকভাবে নেমে যায়, আমি ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, যদিও এটা বড় একটা ঘটনা, খুবই স্পর্শকাতর ঘটনা, কিন্তু এই ঘটনাগুলি কি শুধুমাত্র ওইটুকুর বিচার হবে, বাকিগুলোর বিচার হবে না? জি, আমি দু একটা পয়েন্ট একটু টাচ না করলে জি, আপনি করে আমার দুটো প্রশ্ন উত্তর দিবেন। জি, এক নম্বর হলো যে আপনার এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা যেটা বললেন আমাদের মাননীয় সহ আলোচক ডক্টর আতিক মুজাহিদ ভাই, আমি আসলে মাঝে মাঝে মনে করি কি এটা আর টকশোতে নিয়ে যাব না, কিন্তু আসলে নেওয়াটা দরকার হয়ে পড়ে। আমাদের জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা। আচ্ছা, এটা আনার একটা কারণ হলো যে দেখেন এইটা কিন্তু আমরা সবাই সাইন করেছি, এখানে আপনার লেখা আছে 3 নম্বর পাতায় সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ। প্রথমে লেখা আছে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ। তো আমাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে বিষয়টা, 4টা যেই অধ্যাদেশ থেকে আইনের করার বিষয়, যেটা আমরা ডেফার করেছি যে পরবর্তীতে আলোচনা করে করব, আমি সম্মানিত ভাই মোস্তফা ভাই ওনার সাথে আমি একমত যে এখানে আপনার করতে গেলে যেগুলো সেন্সিটিভ ম্যাটার, যেগুলোতে আমি স্বাধীনতা, দেখেন আমার ভাই মুজাহিদ ভাই বললেন যে মাননীয় আইনমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নিশ্চয়ই উনি এটাও শুনেছেন আজকে সংসদে মাননীয় আইনমন্ত্রী বলেছেন যে আইনমন্ত্রী হিসেবে উনি সর্বোচ্চ একজন বিচারকের বদলির সুপারিশ পর্যন্ত করতে পারেন। এখনকার স্বাধীনতার লেভেলটা দেখেন, আপনার জুডিশিয়াল কাউন্সিল মানে জাস্টিস যারা আছেন, বিচার বিভাগ যেটা আছে তাদের, এবং তারা সেটাকে বাস্তবায়ন করবেন, বিচার বিভাগ সেটা বাস্তবায়ন করবে। ওনারা শুধু সর্বোচ্চ অ্যাজ দ্য মিনিস্টার মানে হেড অফ দিস মিনিস্ট্রি, উনি সর্বোচ্চ শুধু সুপারিশ করতে পারেন যে এনাকে বদলি করা হোক, এখনকার অবস্থা। তারপর যখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে তখন স্বাধীনতা তো আরও বেড়ে যাবে, তাই না? উই অ্যাগ্রি, দ্যাটস নট এ প্রবলেম। দ্য থিং ইজ যে ওইটা করার জন্য আমার তো একটু আলোচনা লাগবে। আমি রাতারাতি এই 30 দিনের মধ্যে 35 দিনের মধ্যে আমি 90টা 95টা আমি আইনের মধ্যে আনলাম, ওটার জন্য এমনও হয়েছে যে দেখা গেছে যেটা আমরা ঐক্যমত হয়ে আমরা একসাথে টেবিল চাপড়েছি, ওটার হয়তোবা ওই কাগজ, প্রিন্টেড কাগজ আসতেও
তার 1 মিনিট আগে আসছে বা অনেকটা হয়তো পরে আসছে, মানে এত তাড়াহুড়া ছিল এর আগের গভর্নমেন্টের এতগুলো অধ্যাদেশকে মানে ইয়ে হিসাবে মানে আইনে পরিণত করার জন্য, এনাক্টমেন্ট করতে গিয়ে। তো এখন ব্যাপার হলো যে ওইটা একটা ব্যাপার। দ্বিতীয় বিষয় হলো যে আপনার এই স্বাধীনতা, এই বিষয়গুলো কিন্তু রিলেটিভ। এই যে ভাই বললেন না যে আপনি দেখেন আপনার স্বাধীন একটা দেশ, আপনি সম্ভবত ইউএসএ একটা এক্সাম্পল দিলেন, ওখানে গিয়ে আপনি যা খুশি গালাগালি করতে পারবেন, দে আর মানে প্র্যাকটিসিং ডেমোক্রেসি মোর অ্যান্ড মোর, তাই না? ওরা আরও বেশি আগে থেকে ডেমোক্রেসি মডেলটা আরও ভালোভাবে প্র্যাকটিস করছে। তো ওখানেও কিন্তু আপনি এটা করতে পারবেন না। তার মানে মব কালচার ক্যানট বি অ্যান এক্সাম্পল অফ ডেমোক্রেসি। এবং সবচেয়ে বড় ব্যাপার যে আপনি একটা স্বাধীনতা দিতে গেলে ওই স্বাধীনতা দেওয়ার জন্য আপনাকে সেন্সিটিভ ইস্যুগুলোতে, যে 4টা ইস্যু ছিল, ওই সেন্সিটিভ ইস্যুগুলো আরও আলোচনা করে নিতে হবে। এই জন্যই এটা ক্যান্সেল হয়নি, এটা ডেফার হয়েছে এবং এটা আলোচনা হবে, এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এবং সংবিধান যেহেতু সংশোধনের মাধ্যমে এই বাস্তবায়ন হবে, যে 47টা বা 48টা পয়েন্ট, কথা আমি বলছিলাম আপনাকে যে জি হ্যাঁ। আচ্ছা, এবার আসি, আমি বলছি এর মধ্যে ভাইয়া একটা কথা বলেছেন যে পপুলার হওয়ার জন্য। আচ্ছা, ধরেন কেউ এসে বললো মাননীয় প্রধানমন্ত্রী এটা দৃষ্টি আকর্ষণ করলাম, আপনি তো কারো মুখ টিপে ধরতে পারবেন না। হাসিনার সংস্কৃতি থেকে কেউ যদি ভাবে যে প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করতে হয়, মানুষ অ্যাড্রেস করছে, দ্যাটস ইট। ইটস নট যে বিএনপি এবং আমাদের সরকার এটা কখনই মনে করে না যে এটাকে প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করতে হবে, বিষয়টা এরকম না। এখন কেউ অ্যাড্রেস করে আপনি কি বলবেন যে ভাই কালকে থেকে কিন্তু আপনি অ্যাড্রেস করবেন না, অ্যাড্রেস করলে আপনারটা কিন্তু আপনার আমলে নেওয়া হবে না, কারণ আপনি ফ্যাসিস্টের আমলে যেরকম হাসিনাকে অ্যাড্রেস করা হতো ওইরকম আপনি অ্যাড্রেস করবেন, বিষয়টা এরকম উল্টা রিঅ্যাকশন দেখা যাবে। হ্যাঁ, ওইটা ইটস নট লাইক দ্যাট। তারা অ্যাড্রেস করতেছে কারণ সে ভাবতেছে যে তার সর্বোচ্চ জায়গায় তো সে এখন, আগে তো অ্যাড্রেসগুলো এটা আসতো না, এখন সোশ্যাল মিডিয়ার কারণে এটা আসে, আমরা শুনতে পাই, দ্যাটস ইট। কিন্তু বিষয় হলো যে ওইটাই যে প্রত্যেকটা জিনিসকেই অ্যাড্রেস করতে হবে এবং প্রত্যেকটারই যথাযথ বিচার হতে হবে, এটা অবশ্যই। আরেকটা ব্যাপার হলো যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পপুলার এবং কি বলে রাইট, এই দুইটার মধ্যে কিন্তু অলরেডি উনি বর্ডার লাইন দিয়ে দিয়েছেন, যে অনেকেই ওনার ওখান থেকে ওই চেয়ারে দাঁড়িয়ে অনেক সময় ওনার ইচ্ছা করতেই পারে যে আমি একটু পপুলার কথা বলি, তালি দেখ বাহবা দেখ। ইটস নট লাইক দ্যাট। উনি বলছেন না, আই ডোন্ট হ্যাভ টু টেক দ্য পপুলার ডিসিশন, আই হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন। তো উনি সেই পথেই চলছেন এবং আমাদেরকেও নিচ্ছেন। এবং মানে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে সবগুলো ইস্যু এখানে অ্যাড্রেস হবে ইনশাল্লাহ। এটা আমরা দেখতে পাচ্ছি, 3 মাস হয়েছে, অলরেডি হচ্ছে, কাজ হচ্ছে, দেখবো আমরা ইনশাল্লাহ ওভার টাইম। যে আপনার কাছে আমি একটু যে লিঙ্কন ভাই প্রশ্নটা আপনার কাছে শুরু করতে চাই। আরেকটা ছোট্ট জিনিস, সেটা হলো যে ভাই খুব একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে এটার যে জার, মানে এটার যে শেকড়, এইটা কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। যে একজন অ্যাডিক্টেড হচ্ছে, সে নষ্ট কালচার দ্বারা মানে পারভার্টেড কালচার দ্বারা প্রভাবিত হচ্ছে, এগুলোর সব একটা মানে হাউ কাম ইট ইজ পসিবল যে একজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ টুগেদার দে ফর্ম এ টিম টু রেপ মানে চাইল্ড লাইক দ্যাট, এটা এভার পসিবল? মানে কি পরিমাণ পারভার্টিজম এবং এই ধরনের পারভার্টিজম পর্যন্ত চলে গেছে। তো এগুলো যেই কারণে এই পারভার্টিজম পর্যন্ত চলে গেছে, এইরকম সাইকোপ্যাথ জায়গায় চলে গেছে, নিশ্চয়ই এর মধ্যে আপনার মাদক, তারপরে আপনার অপসংস্কৃতি, এগুলো অনেক কিছুর, তারপরে তার সামাজিক অবস্থান, অনেক কিছু মিলে এটা কাজ করছে, ওখানে অ্যাড্রেস করতে হবে। যে আতিক ভাই, আপনি একটু বলবেন যে সীমান্তে বেশ কয়েকদিন যাবত উত্তেজনা চলছে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর, সরকার গঠনের পর সেখানকার যেই পুশিনের ঘটনা, মানে বাংলাদেশি বলে বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে, এইটাকে আসলে আপনারা কীভাবে দেখছেন এবং সমস্যা মোকাবেলায় আসলে কী করণীয় আছে? হ্যাঁ, এটাতে আসার আগে ভাই যেটা বলে যাচ্ছে হালকা অ্যাড্রেস করি। আমাদের সোশ্যাল সায়েন্সটা আসলে খুব ভালো মতো পড়ানো হয় কিনা জানি না, ওয়েস্টার্ন সোশ্যাল সায়েন্সকে জাস্ট কনভার্ট করে বাংলাদেশে পড়ানো হয়। এই অঞ্চলে সোশ্যাল থিওরিটা আসলে ডেভেলপ হয়নি। এখানে যেটা ভাই বললো যে পর্নোগ্রাফির সাইটগুলো ওপেন করা হয়েছে, ইয়াং জেনারেশন প্রচুর নেট ইউজ করে এবং তাদের সাইকোলজিক্যালি এটা খুবই ডিস্ট্রাকটিভ করে, প্রচুর না অনেক কিছু সাবসাইট ওপেন হয়েছে, অনেক কিছু আছে, এগুলো সোশ্যাল হচ্ছে না। ক্রিমিনাল যেটা বলতেছেন, এটা এমন একটা এডিক্টেড সিস্টেমে চলে গেছে, ফুল সিস্টেমটা কিন্তু ডিজঅর্ডার, রেসপেক্ট বোধ মিনিমাম টুকু নাই, নৈতিক এডুকেশন যেটা ছিল সেটা নাই হয়ে গেছে, মানে ধর্মীয় শিক্ষা, মানুষকে দেখলে সালাম দেওয়া, আদব আখলাক কমপ্লিটলি গন কেস হয়ে গেছে। এইটার একটা সমাজের ইম্প্যাক্ট পড়ে। আরেকটা কাজ, সেদিন আমি বসছিলাম এক রিসার্চারের সাথে, উনি বলছে যে সরাসরি আপনার ফাঁসির সাথে অপরাধ দমনের এখন এক্সিস্টিং সিস্টেম অনুযায়ী কোনো নাই, মানে কোনো এটার কোনো ইফেক্ট পড়ে না। এর কারণটা হলো ও তো দেখতে পায় না যে লোকটা ফাঁসি হয়ে গেছে। আপনি ভয় পান কখন? এখন আপনি সিসিটিভি ক্যামেরা লাগাইছে, যে এআই অ্যাকশন হইতেছে সাথে সাথে সে কিন্তু এটা দাঁড়ায় যাচ্ছে, দেখলাম অটো দাঁড়ায় যাচ্ছে। কালকে আমি উঠছি উবারে, অটো দাঁড়ায় সবাই।
তার মানে ভিজুয়ালাইজ না হলে অনেক সময় কি হয় না, এটা ইম্প্যাক্টটা পড়ে না। আর দেখছি এটা তো আমাকে ডিলে করা যায় জাস্টিস সিস্টেমের ক্ষেত্রে, এই জন্য একটা ইস্যু কিন্তু এটা একটা আছে। তো সোশ্যাল একটা আমাদের কিন্তু ধ্বংস হয়ে গেছে সিস্টেম, এটা স্বীকার করতে হবে। 2 নম্বর রাউন্ড আসে আমাদের এখন যে পুশিনের বিষয়টা, বিশেষ করে ইলেকশনের পর থেকে আমাদের প্রচুর পরিমাণে এটা উত্তেজনা করার চেষ্টা করতেছে, মানে জিওপলিটিক্যাল ইস্যু। এখনো পঞ্চগড়ে 10 জন বসে আছেন। পঞ্চগড়ে 10 জন তো এটা আছে। বেসিক্যালি আমার কুড়িগ্রাম যদি বলেন, আমাদের অনেকগুলো বর্ডার, আমাদের কুড়িগ্রামে তো বেশ বর্ডার রয়েছে, লালমনিরহাটে এবং অনেক ওই সাইডটাতে বেশি করে তারা পুশ করার চেষ্টা করে। উত্তরবঙ্গে বেশি, আর বাংলাদেশের টোটাল সীমান্তে 70টি জায়গা অনেক জায়গায় তারা পুশ করে। বেসিক্যালি তারা যেটা করতেছে, আমি প্রথমত বলি এটি ইন্টারন্যাশনাল একটা জিনিসটাই উদ্যোগ নেওয়া উচিত, যে তারা তাদের দেশের মাইনরিটির উপর অত্যাচার করতেছে in the name of Bangladeshi, illegal Bangladeshi. They are not illegal Bangladeshi. Basically তারা হচ্ছে বেঙ্গলি মুসলিম, ওয়েস্ট বেঙ্গলে তারা বসবাস করে। সুতরাং এটাকে তারা পুশ করার চেষ্টা করছে পলিটিক্যালি গেইন করার জন্য। এটাতে আমাদের প্রথম যেটা করা, আপনি করণীয় কথা বলছেন, 1 নম্বর হচ্ছে ডিপ্লোম্যাটিক আমাদের ইফোর্ট বাড়াইতে হবে। ডিপ্লোম্যাটিক কয়টা স্টাইলে যেতে পারে, একটা হলো ইন্টারন্যাশনাল ফোরামে অবশ্যই আমাদের কি করতে হবে। 2 নম্বর অবশ্যই ইন্ডিয়ান হাইকমিশনকে ডেকে তাদের সাথে ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করে বলতে হবে, তুমি যদি রিয়েলি মনে করো যে এরকম কিছু ইস্যু আছে, লেট আস টক অ্যান্ড ডকুমেন্টেশনের ভিত্তিতে তুমি বলো। তুমি একটা মানুষকে তুমি 50, 100 বছর, 200 বছর আছে, তুমি তাকে এনআরসির মাধ্যমে সব বাতিল করে দিয়ে তুমি 30 লক্ষ ভোট বাতিল করে দিয়েছো, দিয়ে তুমি ইচ্ছা করে আসামের লোকটা পুশ করতেছো। তো এরকম আমরা অসংখ্য 1 লক্ষ, আমরা 90 লক্ষ মনে হয় ভোটার বাতিল, 1 লক্ষ ইন্ডিয়ান এখানে বা 1.5 লক্ষ ইন্ডিয়ান আমরা শুনতে পাই হেয়ারসে আছে, যারা এখানে চাকরি করে খায় অবৈধভাবে আছে, তাদেরকে পুশ করা হয়। আমি বলবো এটা তো অবৈধ ইন্ডিয়ান আছে এখানে। সো এই যে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে কোনো একটা কারণে। 2 নম্বর যেটা করতে হবে, আমাদের বর্ডার ম্যানেজমেন্ট স্ট্রং করতে হবে সামহাউ, যে আমাদের এখানে যে ড্রোন লাগে, ড্রোন নাইট ভিশন করতে হবে, রিয়েল টাইম যেটা বলে যে সিস্টেম ডেভেলপ করতে হবে, যে কোনোভাবে আমার বর্ডারের উপর যেন কোনোভাবে হস্তক্ষেপ না, আমার বর্ডারকে সিকিউর, এটা আমার সার্বভৌমত্বের সাথে জড়িত। 3 নম্বর হচ্ছে আমি বলি একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক ডেভেলপ করতে হবে। ইউএনএইচআরসি যেটা আমরা বলি, হিউম্যান রাইটস কমিশন যেটা আছে ইন্টারন্যাশনালি, ইউএনকে ইনগেজ করে এইসব ক্ষেত্রে লিগ্যালি কিভাবে করা যায়, একটা গভর্নমেন্টের সাথে লিগ্যালি কিভাবে এই জিনিসটাকে ডিল করা যায় সেটার ক্ষেত্রে করতে হবে। এবং 4 নম্বর একটা অপশন আমার কাছে মনে হয়, সেটা হলো সার্ককে এক্ষেত্রে রিঅ্যাক্টিভেট করতে হবে। সার্ক মিনিস্ট্রিয়াল ডায়ালগ হতে পারে, যেটি এরকম অনেক দেশে মনে হয় বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী এটা প্রতিশ্রুতি দিয়েছেন সার্ককে আবার এটাকে এই ইস্যুটাকে নিয়ে আসতে হবে। কারণ রিজনালি তারা যেভাবে মাতব্বরি করতেছে, মানুষের উপর অত্যাচার করতেছে, আমরা এই নাগাল্যান্ডে দেখেছি যেখানে খ্রিস্টানদেরকে মেরে ফেলা হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, মুসলিমদেরকে আমরা, এটা কখনো কলকাতায় ছিল না। কলকাতা আবার সেই কমিউনালিজম, সাম্প্রদায়িকতাকে, উগ্রবাদকে, এটা ইম্প্যাক্ট তো খুব খারাপ। এটা তো আপনার এটাকে সোশ্যাল মিডিয়ার কারণে ফেক ভিডিও এসে আমাদের এখানে উত্তেজিত করছে। আমাদের এখানকার মানুষ খুবই হিন্দু মুসলিমদের এত চমৎকার সিচুয়েশন। সার্ক ইস্যুতে আপনার কাছে আসবো, লিঙ্কন ভাইয়ের কাছে আমি যেতে চাই এই বিষয়টিতে। আপনারা আসলে ভাই কিন্তু একটা প্রশ্ন মানে কথা বলেছেন যে ইন্ডিয়ান হাই কমিশনকে ডেকে এই বিষয়টা নিয়ে কথা বলা যায় কিনা। আমরা অন্তর্বর্তীকালীন সরকার সময় দেখেছিলাম যে বেশ কিছু ইস্যুতে তারা কিন্তু হাই কমিশনারকে ডেকে প্রতিবাদ জানিয়েছেন, তাদের অভিযোগ জানিয়েছিলেন। আপনাদের সরকার কি করেছে বা করবে কিনা? সেখানে আমি এতটুকু বলবো যে বিষয়টা তো আসলে মোটামুটি কমন ইস্যু, এবং এটা আমার মনে হয় যে আমরা যেরকম তেলের যে লাইন, যে পেট্রোল পাম্পের সামনে যে লাইন, ওই ইস্যুতে যে আমরা সরকার দল বিরোধী দল একত্র হয়ে যাওয়ার পরপরই যে লাইন নাই হয়ে গেল। কারণ আপনার যারা কি বলবো, এটা একটা থার্ড মার্কেট, যেটা ব্ল্যাক মার্কেট যারা তৈরি করেছিল, এরা কিন্তু সেটা কোনো দলের হয় না, কোনো না কোনো দলের হয়তো নাম ব্যবহার করে, এরা কোনো দলের হয় না, দলের বোঝা হয়। তো যখন দেখেছে যে সরকার দল বিরোধী দল সবাই একত্র হয়ে গেছে, কোথাও সে মানে শেল্টার পাবে না, তো এরা যারা দুষ্কৃতিকারী তারা দেখেছে যে ওই থার্ড মার্কেটটা, ব্ল্যাক মার্কেটটা ক্লোজ হয়ে গেছে। তো এমনিভাবে এই ধরনের যে পুশিং যে স্ট্র্যাটেজিগুলো, যেটা আপনার যে হাতিবান্ধা, পাটগ্রাম, তারপরে আদিতমারি, এরকম কয়েক জায়গায়, 3 জায়গায় যে প্রায় মনে হয় 33 জনকে পুশিং করতে গিয়ে প্রায় 2 দিনের মতো বোধহয় নোম্যান্স ল্যান্ডে রেখে আবার 3 দিনের মতো রেখে আবার ফেরত পাঠাতে হয়েছে। এবং এটা বিজিবির একটা সার্থকতা যে তারা স্ট্যান্ড নিতে পেরেছে। তো আমি এই ব্যাপারে শক্ত অবস্থানে পর্যন্ত আলহামদুলিল্লাহ শক্ত অবস্থানে আছে, আমাদের সরকার সেটা চেষ্টা করে যাচ্ছে। উনি যেটা বললেন, আমি বলবো যে হ্যাঁ, আমাদের তো বাইলেটারাল কথাবার্তা হওয়াই লাগবে, কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস, যে বাইলেটারাল কথাবার্তা যেগুলো হবে সেগুলো যেন গোপনে না হয়। মানে আমরা কিন্তু অনেক সময় এরকমও দেখেছি যে ইলেকশনের আগে আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে কোনো একটি দল কথা বলছে, জানছি না, পরে হঠাৎ করে এসে জানছি যে তারা কথা বলছে তাদের সাথে, এবং পরে যখন ধরা পড়ার পরে তারা স্বীকার করছে হ্যাঁ তাদের সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে আসছে। তো এটা খুবই সুন্দর কথা, কিন্তু আমরা কিন্তু কথাবার্তার সময় দেখেছি ওপেনই কিন্তু হয়েছে এগুলি।
না, ওটা এই বলছি- আলোচনাগুলি যখন ডাকা হয়েছে, কি আলোচনা হয়েছে সেসব বিষয় কিন্তু গণমাধ্যমে কিন্তু এটা ছিল বেশ কিছু বিষয়। না, সেক্ষেত্রে- সেটাই বলছি যে এই ধরনের কথাবার্তা যেটাই হবে এগুলো যেন ওপেন হয় এবং এটা যেন সবাই জানে। এটা এটা দলের ইস্যু না, তো গভর্নমেন্টের ইস্যু ভাই। না, আপনার বলছি যে গভর্নমেন্ট যখনই- আসলে এখন কি না, করছে আসলে এই বিষয়টা? মানে আমি প্রথমে বলছি এটা যে একটা কনসেনসাস লাগবে, একজন এটার মধ্যে ঐক্যমত লাগবে, We're ready. এবং যখনই যেটা হবে সেটা যেন ওপেন হয়। অবশ্যই এটা ব্যাপারে আতিক মজিদ বলছেন যে হ্যাঁ তারা তৈরি আছেন, প্রস্তুত আছেন। ন্যাশনাল ইস্যুতে মোস্তাফিজ ভাই, আপনি এই বিষয়টাতে একটু যদি অ্যাড্রেস করেন যে যে অবস্থা দাঁড়িয়েছে আসলে আমরা এই সংকট সমাধান আসলে কিভাবে করতে, রোহিঙ্গা সমস্যাতে আমরা দেখেছি যে সেটা কিন্তু একটা বিস্ফোরা হয়ে আমাদের দেশে সীমানায় অবস্থান করছে, সেটা কিন্তু আমরা এখনো সমাধান করতে পারিনি। সেটা আমি আসবো রোহিঙ্গা ইস্যুতে। এর আগে পুশিনের কথা যে ভারত থেকে যেটা হচ্ছে চেষ্টা, সেটা কি বলবো? না, এটা তো একতরফা, এটা তো এক ধরনের মানে আগ্রাসন বলা যায়, এবং আধিপত্যবাদ, আগ্রাসন এই শব্দগুলো আমরা বলতাম, এখন মানে সীমান্তের এলাকার মানুষগুলো দেখছে, আমরাও দূরের থেকে অনুভব করছি। তো এখন এটার ব্যাপারে তো সরকারকে শক্ত একটা কূটনৈতিক নোট দিল্লিতে পাঠাইতে হবে। দিল্লিতে আমাদের যে কমিশন আছে তারা কি করছে, তারা ভারতের ফরেন মিনিস্ট্রিকে তো বলবে যে তোমরা তোমাদের মতন করে বলতেছো যে এরা বাংলাদেশে অনুপ্রবেশকারী, বাট মানে তারা বাংলাদেশি কি বাংলাদেশি না সেটা তোমরা নির্ধারণ করতেছো এককভাবে। এটা তো ইস্যুটা তো আমাদের, তোমাদের দেশ থেকে যেহেতু আসতেছে, তো সুতরাং আমাদের যাচাই বাছাইয়ের জায়গাটা কোথায়, আমাদেরকে যাচাই বাছাই করার তো সুযোগটা দিতে হবে। ফলে একটা যৌথ কমিশন হওয়া, এগুলো ডিপ্লোম্যাটিক নর্মস নর্মাল, সেগুলি তো ব্রেক করে এক ধরনের যে রাজনৈতিক যে জোয়ার, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির যে ঘৃণ্য রাজনীতিটা তারা সীমান্তে ছড়াই দিছে, দেশের অভ্যন্তরে ছড়াই দিছে, এবং পুরো এই কোরবানির ঈদের সময় প্রেক্ষাপটে এটা একটা মানে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতির যে অবনতি ঘটলো, সেই অবনতির একটা প্রতিফলন আমরা সীমান্তে দেখছি। কারণ তাদের লক্ষ্য যে মানে কনসুলেট করা, সেই কনসুলেট করতে গেলে তাদেরকে বাংলাদেশ বিরোধী মানে মুসলিম বিরোধী একটা সেন্টিমেন্ট তুলে হিন্দুদেরকে আরও করা, মুর্শিদাবাদের যেই জায়গাগুলোতে মুসলমানদের আসন সেই জায়গাগুলোকে ত্রাসের রাজত্ব কায়েম করা, এবং সেখানে আরও যেই গরিব মানুষগুলোকে বাংলাদেশি বানায় তাদেরকে ঠেলে দেওয়া। যেখানে শুভেন্দু অধিকারী বলে যে তার মা ছিল বরিশালের, তাহলে তো তাকেও ঠেলে দেওয়া উচিত বাংলাদেশে। এটা তো বরং সে নিজে তার একটা ডকুমেন্টেড যে তার মা ছিল। তো এরকম তো মানে এখন বহুকাল আগে ওই দেশ থেকেও তো খেতে যারা আসছে, হ্যাঁ, তো তাদের কি হবে? আমার যেমন নানা নানি তারা দেশভাগের আগে ওই পারে ছিল, তারপরে আমার মা যখন খুব ছোট তখন চলে আসছে, তাহলে সেই অর্থে তো আমিও তাহলে ওই প্রান্তে, আমাকে তাহলে ওই পাশে পাঠাই দেওয়া হোক। হ্যাঁ, তাহলে তো এই গভর্নমেন্টের এইটা করতে গেলে মানে এটা তছনছ হয়ে যাবে আর কি। মানে এই পার ওপার এক সময় তো ওই ধরনের ইয়ে ছিল না বাংলাদেশে। এক সময় যারা সচ্ছল হিন্দু পরিবার তারা চিন্তা করছে যে আচ্ছা আমরা ঠিক না, আমাদের দেশের লোকজন যদি সৌদি আরবে ইমিগ্রেশন দেয় তাহলে মুসলমানদের অর্ধেকই চলে যাবে। সৌদি আরবে থেকে তারা মনে করে যে আমরা মক্কার কাছাকাছি থাকলাম সোয়া পাবো, কিন্তু ওই সিস্টেমটা নাই বলে তারা সবাই আমেরিকার দিকে যায়। যাক, এটা এইগুলি হলো কি এক সময় বলেন আজকে যখন নাকি এখন উদার গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাজনীতি ছিল, তখন এইগুলি কাউন্ট হতো না, যে যার মতন করে ওই পারে ইয়ে হতো। এখানে সচ্ছল হিন্দু পরিবারের তার ওই পাশে, সচ্ছল ওই পারের মুসলমানরা এই পারে চলে আসছে। এগুলি যদি এখন বাঁচতে যায় এটা শেষ হবে না, শুভেন্দু অধিকারী পর্যন্ত টাচ করতে হবে। তো এইরকম জটিল একটা বিতর্কিত জিনিস এখন চাপাই দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে আসামি বানানো, যে বাংলাদেশ মানে এখানে মানে এমন একটা দুর্ভিক্ষ লাগছে, আর ওই দেশটা হয়ে গেছে একদম সৌদি আরবের মতন তেলের খনি, যেখানে গেলেই বোধহয় মানুষের ভাগ্য মানে পাল্টায় যায়, বা আমেরিকার মতন একটা। অথচ আমরা দেখলাম যে 4,500 ভারতীয় অবৈধকে ফেরত পাঠিয়েছে, তো ওরাও তো রুটি রুজির জন্য আমেরিকায় গেছে। তো সেইখানে কলকাতা এমন কি আসাম, ত্রিপুরা আমেরিকার স্টেজে চলে গেছে নাকি? ওখানে $1 কত যে বাংলাদেশের লোকজন ওখানে যে হুমড়ি খেয়ে পড়বে।
এটা তো গরিব মানুষের কোনো নেই, তারা এই পারেও থাকে ওই পারেও থাকে, তাদের কাছে মানে সমাজতান্ত্রিক কাঠামোর মধ্যে তারা চলে যায়। যে যখন কি কেউ গরিব হয় তখন তাদের কোনো নির্দিষ্ট দেশ থাকে না, যাদের অর্থ থাকে তাদের একটা নির্দিষ্ট দেশ থাকে, তখন তারা বাংলাদেশ থেকে বরং আমেরিকাকে মনে করে নিজের দেশ, ইউরোপকে মনে করে। গরিব মানুষ তো তা করে না। এখন এইগুলি তো বললাম না, এইগুলি সব যদি আমরা একটু বিশ্লেষণ যদি না করি তাহলে হবে না, কারণ প্রতিবেশী দেশগুলোতে এই সমস্যাগুলো থাকে, এপার ওপার মিলায়। এখন আপনি এমন একটা ধোঁয়া তুললেন, সাম্প্রদায়িক ধোঁয়া, ধর্মীয় ধোঁয়া, আমি তো আশঙ্কা করছি যে এটাকে কেন্দ্র করে কয়েকটা ঘটনা ঘটতে পারে। বাংলাদেশে মৌলবাদী উগ্রবাদীদের একটা উত্থান ঘটবে, যে ওই পাশে হিন্দুদের, তাহলে আমরা এই পাশে ইমানি শক্তিকে সংগঠিত করি, তাহলে জিনিসটা হলো কি, বিষয়টা মানুষের থেকে চলে গেল ধর্ম, একটা অ্যালার্মিং দিক। আরেকটা দিক হচ্ছে যে কোনো সময় এই যে আমরা দেখছি ধাওয়া পাল্টা ধাওয়া করতে করতে হঠাৎ করে ফায়ার ওপেন হয়ে গেল, তখন তো এক জায়গায় যদি ফায়ার ওপেন হয় তখন যতগুলো পয়েন্টে গোলমাল আছে সব জায়গায় কিন্তু ফায়ার ওপেন হবে, হবেই, তাই না? এটা যে কোনো মুহূর্তে একটা সংঘাতের, তো এটা তো খুবই সিরিয়াস একটা অবস্থার মধ্যে আছে আমাদের সীমান্তগুলি। তো অবিলম্বে সরকারকে নোট পাঠাতে হবে, জাতিসংঘ অন্যান্য ইন্টারন্যাশনাল ফোরামে জানাইতে হবে যে এই পরিস্থিতি থেকে মানুষকে রক্ষা করতে হবে। ফিরোজ ভাই, তাহলে আমাকে বলেন যে আসলে এখন পর্যন্ত কেন এটা হলো না? মানে বেশ কয়েকদিন যাবত কিন্তু এই উত্তেজনা কিন্তু সীমাতে দেখা যাচ্ছে। আমরা দেখেছি গতকালকে আনসার এবং বিডিবিকে তাদেরকে নিয়োজিত করা হয়েছে বিজিবির সঙ্গে সহযোগিতার জন্য, তো সেটা করতে পারলাম, কিন্তু আমরা কেন এখনো ভারতীয় হাইকমিশনকে বলতে পারলাম না, বা সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে কোনো যোগাযোগ হলো না? খুবই হয়েছে কিনা, মানে খুবই দুঃখজনক। না, আমি তো এরকম দেখছি না। আপনি দেখেন আজকে পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন APDR পশ্চিমবঙ্গের, তারা বলতেছে বিএসএফ বন্দুক দেখিয়ে নারী শিশুদের বাংলাদেশে ঢোকাচ্ছে। তাদের ভিতর থেকে ওই দেশের মানবাধিকার সংগঠন তারা বলতেছে আমাদের এখানে সবাই চুপচাপ আছে, কোথায় হিউম্যান রাইটস ওয়াচ, তাই না? তারা গবেষণা করে এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে 59 ঘন্টা 10 জন নারী পুরুষ আইলের মধ্যে, এর মধ্যে বৃষ্টি হয়েছে, এর মধ্যে তীব্র গরম এখনো আছে। তাহলে 59 ঘন্টা সাথে আরো কতগুলি ঘন্টা যুক্ত হলে এটা হয় কোনো দিন? সেখানে তাদের স্যানিটেশন ব্যবস্থা কি, খাদ্যের ব্যবস্থা কি, বৃষ্টি থেকে বাঁচার রাস্তাটা কি? এটা দুই দেশের মানবতা এরকম বিপর্যয় হয়ে গেল, দুই পাশ দেখতেছে যে এরকম মানুষগুলো এইভাবে করতেছে। এরা যদি আফ্রিকার মানুষ হয় তো দৌড়ে যে তাদেরকে খাদ্য দিতে হবে, পানি দিতে হবে, যে দেশের হোক না, কারণ মানুষ তো। কি অদ্ভুত! এটা আসলে কি বলবেন, মানে এটা এখনো কেন আপনারা করতে পারেন? আপনাদের সরকার কেন এখনো হয়নি, দৃশ্যমান হয়নি? আপনি বলছেন যে আলোচনা হতে পারে ওপেন, মানে যেটা হবে ওপেন হয়, তাহলে কেন হয়নি? একটা বিষয় কি আপনি খেয়াল করে দেখবেন, আপনার ইনকামেন্ট যে গভর্নমেন্ট ছিল, ইন্টারিম গভর্নমেন্ট, ওই সময় কিন্তু প্রায় 5 লক্ষ হবে না পুশিন, এ ধরনের একটা ফিগার ছিল, যে এটা কিন্তু নিয়ন্ত্রণ করা যায়নি। এখন যে এটাকে চেস করা হচ্ছে, এটাকে স্টপ করার জন্য ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, মানে ডু ইউ থিঙ্ক যে এটার জন্য তাদের ওইখানে মানবেতর হচ্ছে জন্য তাকে আসতে দেওয়াটা সলিউশন? না, অফকোর্স আমরা তো আসতে দিয়ে দেখেছি, তো রোহিঙ্গা ইস্যুতে দেখেছি আমরা আসতে দেওয়ার পর কি হয়েছে। হ্যাঁ, তো এই কারণে ওইটা চেস করতে হবে। এখন ব্যাপার যে কথা বলার যে ব্যাপারটা, অবশ্যই সরকার তো অবশ্যই এটা নিয়ে ভাবছে। আরেকটা ব্যাপার হলো দেখেন, যে কোনো রাষ্ট্রীয় সফরে যখন আসে কোনো পররাষ্ট্র, অন্য রাষ্ট্রের কোনো ডেলিগেট বা যারা পররাষ্ট্র বিষয়ক ইস্যুতে আসেন, তারা কিন্তু শুধু গভর্নমেন্টের সাথে দেখা করে তা না, তারা কিন্তু অপোজিশনের সাথে দেখা করে, তাদের সাথেও কথাবার্তা বলে। তো সেক্ষেত্রে এই ধরনের ন্যাশনাল ইস্যুতে, যেখানে আমরা সরকার দল বিরোধী দল সবাই একমত যে না, এটা হতে দেওয়া যায় না, এখানে আপনার ওই মিনিমাম দ্বিমতটাও নাই, এই জায়গায় আসলে টুগেদার আমাদের আসলে টিম ফর্ম করে যাওয়া দরকার। তো আই এগ্রি উইথ দ্যাট, অবশ্যই, এবং অবশ্যই সরকারি ব্যাপারে পদক্ষেপ নিবে। এবং যেহেতু সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু মানে সেই হিসাবে যেহেতু অলরেডি অপারেশন ইন অ্যাকশন, সো এখন বাকি কাজগুলো চলবে। জি, আতিক ভাই, আমার প্রশ্ন থাকছে, বর্তমান সরকার বলছে যে তাদের সরকারের যে পররাষ্ট্রনীতি সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ, কিন্তু পররাষ্ট্রনীতি এখন বর্তমান আসলে কি দেখছেন এই সীমান্ত ইস্যুতে? ভাই খুবই অনেস্টলি স্পিকিং ভাই, আমি যেটা বলতেছি, আমাদের আই সেলিউট ফার্স্ট আমার বিডিআরকে, বিডিআরই বলবো, কারণ আমি বিজিবি বলতে বিএসএফ টিএসএফ ভালো লাগে না, বিডিআরই ধরলাম, আমার যারা আমাদের বড়াইবাড়ি যুদ্ধ করে, বিডিআর আমার তারা। তো সেক্ষেত্রে আমার কয়েকটা জাস্ট একটা পয়েন্ট, আচ্ছা ইন্ডিয়ার সাথে কয়টা দেশ আছে ধরলাম? আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, চায়না আছে, ভুটান আছে, ধরলাম নেপাল আছে, একটা বর্ডারে কি পুশিন হয়েছে ভাই? আমি এটা আমার মাথায় কাজ করে না, আমরা কি এত উইক হয়েছি? 20 কোটি লোকের একটা, আমি উত্তেজিত কথা বলছি, আমার হোয়াট ইজ ডিগনিটি অফ আস? তুমি কিভাবে এত সাহস পাও আমার দেশে, তুমি এইভাবে করবা?
মানে তুমি ইচ্ছা মতো পাইলে পুশ করে দিলা, মানে এটা কি মজার জিনিস পাইছো তুমি? অবশ্যই এখানে সিগন্যাল আছে, তারা এখানে ডিস্টারবেলাইজ করতে চায়। দুই নম্বর যেটা হচ্ছে, সিগন্যাল আসলে কারা করছে? আমি জানি এটা ওদের তো কেন্দ্র হতে পারে। ভাই কিন্তু বলছে না যে পুশিং করতে কিন্তু পারে নাই। হ্যাঁ, না পারে না, trying. এই যে আরে ভাই, অবহেলা, পারা না পারা সেটা আমি তো বলতেছি, একটা মানে তারা সংখ্যার এই বিষয়। জিনিসটা করতেছে। এই যে পারলো না, এটা যে একটা ক্রেডিট, এটা যে একটা মানে সবার আগে বাংলাদেশ, না, এটা ভাই সবার, এটা তো আমাদের, আমি বলি আমাদের গ্রামবাসীরা কিন্তু কাছে নিয়ে দৌড়াচ্ছে, আমি দেখছি তো গ্রামবাসীরা আমাদের বিডিআরদের সাথে গিয়ে ধরছে, সাধারণ মানুষ সম্পৃক্ত হচ্ছে একদমই। এই বিষয়ের সঙ্গে, জি। সেকেন্ড যেটা ভাই, একটা জিনিস কারণ কি আমাকে, এই বিডিআর বা এই বিজিবি বা বেসিক্যালি বিডিআর, এই বিডিআর হলো সবার আগে বাংলাদেশের বিডিআর। আর আমি বুঝি ভাই, এত এটার সাথে আমি একমত, বাংলাদেশের মানুষ আমার সাথে একটা চেতনা আছে। দুই নম্বর যেটা হচ্ছে, আমি একটা জিনিস আমাকে বলতে হবে, আমাদের 2 দিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা বর্ডার কিলিং এর ডেফিনেশন দিয়েছে। নাহিদের নিয়ে তার বক্তব্য প্রত্যাহারের জন্য আনএক্সেপ্টেবল। আমার কোন লোক হোক সেটা বর্ডার এই পারে ওই পারে, উইদাউট তার তিনি কোনো একটা ট্রেল, ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাটা উইদাউট ট্রেল। আপনি তো একই আব্দুল মোমেনের কথার সাথে ওটা গড়ি চুরি করতে গিয়ে মারি ফেলছে, এটা অভ্যন্তরীণ বিষয় হয়ে যাবে। কোনো কিছু কারণ আমাদের সাথে ওদের এগ্রিমেন্ট আছে, তো গুলি করে মারতে পারবে না। তো বর্ডার কিলিং এর সবচেয়ে বেশি বর্ডার কিলিং হয়তো বা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, অন্য বর্ডার তো হয় না। তো সেই জায়গায় তারা কেন কিল করে হিট করে? তাহলে আমাদের লোক ওদেরকে হত্যা করে মারে না কেন? কারণ আমাদের বর্ডার আমরা শুধু হিউম্যান রাইটস মেনটেন করতেছি, তারা কি করতেছে না কেন? সো এই জায়গাটাতে আমাদের খুব স্টেপ, আরও একটু সাহসী ভিজিল্যান্ট আমাদের মনে একটু রোল প্লে করা দরকার ছিল। এবং সালাউদ্দিন সাহেবের এই বক্তব্যের সাথে আমরা একমত না, ওনার ডেফিনেশন অফ যে বর্ডার কিলিং যেটা, তাহলে এটা আমি একমত হতে পারি না। 3 নম্বর হচ্ছে, এটা হোলিস্টিক্যালি ইন্ডিয়া এখন একটা, আমি বলবো একটা উগ্র রাষ্ট্রের দিকে যাচ্ছে, ইসলামোফোবিক কমপ্লিটলি তারা ইসলাম। এবং আমি যতটুকু রিপোর্ট দেখলাম 13টা মসজিদ তারা সিল করে দিয়েছে ইন দ্য নেম অফ, এখানে নাকি রাম মন্দির আছে সব জায়গায়। মানে মানুষের বিলিফ সিস্টেমের মিনিমাম, এমনি ইন্ডিয়ান মুসলমানদের যে গরিব মানে অবস্থা, সেই জায়গায় রাম মন্দির নাম দিয়ে সিল করে দেওয়া হচ্ছে। এটা কমপ্লিটলি একটা তারা মানে ইসলামোফোবিক আন্ডারস্ট্যান্ডিং থেকে তারা এই কাজটা করতেছে আমার কাছে মনে হয়। এবং প্রচুর পরিমাণে মানুষজনকে ওনার তো বক্তব্যও আসছে, সেটা ঘোষণা মানে দিয়ে তারা বলছেন। মুসলমানরা তাদেরকে ভোট দেয় না, সুতরাং তারা থাকতে শুভেন্দু তো পারবে না। বলেছে এটা একটা ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যেই তারা বলে নাকি বিশ্বের সবচেয়ে বড় ডেমোক্রেটিক স্টেট, যেখানে তারা অন্যকে রেসপেক্ট করে না, তাদের ভোট টোট দেয় না, এরকম মানে ইট ইজ হলো এইরকম একটা স্টেটের সাথে আমাদের ডিল করার ক্ষেত্রে আমাদেরকে স্মার্টলি ডিল করতে হবে এবং আমাদেরকে ভিজিলেন্টলি হতে হবে। কারণ তাদেরকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে তুলে ধরা উচিত যে আসলে তারা কিভাবে আগ্রাসন চালাচ্ছে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র করার জন্য। আপনার কাছে প্রশ্ন থাকবে যে বাজেট নিয়ে, বা বাজেট অধিবেশন, প্রথম অধিবেশন বসেছে আজকে 11 তারিখ হয়তো পেশ করা হবে, সেটাকে আপনি কিভাবে দেখছেন বা বর্তমান সরকারের বাজেটকে? না, আমরা তো একটা ছায়া বাজেট দিয়েছি এবং ছায়া বাজেট কমিটির লিড ছিলাম আমি। আমরা একটা বাজেট দিয়েছি যে এক্সিস্টিং যে সিস্টেমে করতে, সেখানে আমরা 8 কোটি মানে 8 লক্ষ কোটি সামথিং আমরা মনে করি যে এটা দিয়ে সম্ভব। এবং আমরা বাজেটে কীভাবে আয় হবে কীভাবে ব্যয় হবে আমরা একটা ছায়া বাজেট অলরেডি দিয়েছি, আমাদের ছোট দল থেকে আমরা চেষ্টা করেছি। গভর্নমেন্টের আমরা এখন পর্যন্ত যা জানতে পারছি সেটার উপর তো আমরা কমেন্ট করতে পারি না, অফিসিয়াল ডকুমেন্টস আসলে দেন আমরা আমাদের বক্তব্য তুলে ধরতে পারবো যে গভর্নমেন্ট প্রত্যাশা করার কেমন। আমরা প্রত্যাশা করি গভর্নমেন্ট বাংলাদেশের মানুষের জনআকাঙ্ক্ষামূলক বাস্তবায়নে এরকম যেন হয়, যেন একটা বাজেট ভাগ বটোয়ারার বাজেট না হয়। সময় নিয়ে আমি মোস্তাফিজ ভাইয়ের কাছে যাবো, তার আগে লিঙ্কন ভাই আপনি একটু বলবেন যে আপনার বাজেটটা আসলে কেমন হচ্ছে এবং জনবান্ধব হচ্ছে কিনা, নাকি আবার সেই খড়গ নেমে আসবে রাজস্বের আদায়ের যে হিসাব নিকেশে? ইনশাআল্লাহ ছোট করে বলবেন, মোস্তাফিজ ভাইয়ের কাছে চাই এতটুকুই বলবো, সম্ভবত বাজেট মানে আমাদের অলরেডি মনে হয় 50 লক্ষ কোটি টাকা মনে হয় আমরা নেগেটিভ অবস্থা থেকে আমরা বাজেট দিতে যাচ্ছি। বর্তমানে ঋণ এই ধরনের কোনো একটা ফিগার, অনেক ঋণের বোঝা আছে আমাদের। সেই অবস্থা থেকে আসলে স্বাভাবিকভাবেই আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের, যেমন বিদ্যুৎ মন্ত্রণালয়ে টাকা পয়সা নিতে হয় শুধু সুদের টাকা দেওয়ার জন্য, এরকম একটা অবস্থা আর কি। তো এই অবস্থায় আমরা যতদূর এক্সপেক্ট করছি যে মোটামুটি আপনার, যেমন আপনি যদি তেলের কথাই বলেন এখানে দেখে, বা বিদ্যুতের কথাই বলেন, এখানে আপনার দেখা গেছে যে 65% মানে পপুলেশন যে কনজাম্পশন করে সেখানে কিন্তু কোনো প্রাইস ইনক্রিজ করা হয়নি। 1% পপুলেশন যারা ড্যাম রিচ তাদের হয়তো 17 টাকা পার ইউনিটে বেচে। আমি এটার উপরে বলছি যে আশা করছি জনবান্ধব হবে ইনশাআল্লাহ। ভাই আপনি কি আশা করছেন এই বাজেট নিয়ে? ছোট করে ভাই। এটা খুব কঠিন, অনেক চাপের মধ্যে কতটা প্রত্যাশা পূরণ হবে, ভঙ্গুর অর্থনীতি যেটা বলছিল সরকার, সেটা কাটানো খুব কঠিন হবে। তবে যাই হোক না কেন, এখন চলতে তো হবে, কষ্ট করে চলতে হবে, এটা মনে হচ্ছে। আপনি কি বলতে চাচ্ছিলেন ছোট করে? না না, আমি একটু ঋণ বেজ হচ্ছে আর কি, অভ্যন্তরীণ এবং বাইরের ঋণ বেজ একটা ডেফিসিট বাজেট হবে কমপ্লিটলি। এবং আপনি দেখছেন সব জায়গায় দাম বাড়াচ্ছে খুবই। যে বাজেট ডেফিসিট বরাবরই ছিল মানে। জি, লিঙ্কন ভাই, আতিক ভাই এবং মোস্তাফিজ ভাই, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সম্পাদিত আসার জন্য। তো এই ছিল আজকের সম্পাদিকতে। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।